বছর ধরেই বাংলাদেশের ঘাড়ে নিঃশ্বাস ফেলে সক্ষমতার জানান দিয়ে আসছিল ভিয়েতনাম। অবশেষে দেশটির রপ্তানি কৌশলের কাছে হার মানল মেড ইন বাংলাদেশ। দুই দেশের রপ্তানি আয়ের তথ্য বলছে, গেল অর্থ বছরে তৈরি পোশাক খাত থেকে বাংলাদেশ আয় করেছে প্রায় $28 বিলিয়ন, একই সময়ে ভিয়েতনাম করেছে প্রায় $31 বিলিয়ন। প্যান্ডামিকের সময় চারিদিকে সবকিছুই বন্ধ। স্কুল কলেজ থেকে শুরু করে অফিস আদালত এবং শিল্প কারখানাগুলোতেও ঝুলছিল তালা। এমনকি দেশের অর্থনৈতিক অবস্থাও হয়ে পড়ে বেগতিক। ঠিক এমন এক মুহূর্তে কঠিন এই সংবাদ বাংলাদেশের জন্য কিন্তু কোনো চ্যালেঞ্জের থেকে কম ছিল না। দেশের সর্বোচ্চ বৈদেশিক মুদ্রা অর্জনের খাতে টানাপোড়েনে দেশের পলিসি মেকাররাও কিন্তু বিচলিত হয়ে পড়ে। কিন্তু কিভাবে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ বাংলাদেশকে পিছিয়ে ফেলল ভিয়েতনাম? এবং তার থেকেও বড় প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের পোশাক শিল্পের ভবিষ্যৎই বা কী হতে যাচ্ছে, জানবো আজকের ভিডিওতে। সো উইদাউট ফার্দার এনি ডিলে, লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। বিশ্বের তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের বর্তমানে অবস্থান হচ্ছে দ্বিতীয়। বার্ষিক হিসেবে 2023 সালে এ খাতে মোট রপ্তানি ছিল প্রায় $47.38 বিলিয়ন। শুধুমাত্র গত বছরে নয়, বিগত কয়েক বছর ধরে বাংলাদেশের কিন্তু এই অবস্থান, এবং এভাবেই কিন্তু এগিয়ে চলেছে বাংলাদেশের পোশাক রপ্তানি। অপরদিকে 2023-এ ভিয়েতনামের আয় ছিল প্রায় $33.33 বিলিয়ন, যেটা বাংলাদেশের থেকে প্রায় $14 বিলিয়ন কম। কি গ্যাপটা অনেক বেশি মনে হচ্ছে? হওয়ারই কথা, কারণ গ্যাপটা যখন $1 বিলিয়ন, এটা কিন্তু কোনো চারটিখানি কথা না। $1 বিলিয়ন পিছিয়ে থাকলেও ভিয়েতনামের রেডিমেড গার্মেন্ট ইন্ডাস্ট্রি কিন্তু বাংলাদেশের জন্য একটা অনেক বড় হুমকি। সময়টা খুব দূরে না, 2015 সাল থেকে 2019 সাল পর্যন্ত যথাক্রমে দ্বিতীয় এবং তৃতীয় স্থান ধরে রেখে এগোচ্ছিল বাংলাদেশ এবং ভিয়েতনাম। কিন্তু হঠাৎ করে 2019-20 অর্থ বছরে এই পাশার দান পাল্টে যায়, দ্বিতীয় অবস্থানে উঠে আসে ভিয়েতনাম। সে সময় গ্লোবাল মার্কেটের 6.4% শেয়ার ভিয়েতনামের দখলে চলে যায়, টাকার হিসেবে যেটা ছিল প্রায় $30 বিলিয়ন। অপরদিকে বাংলাদেশের সে সময় ছিল $28 বিলিয়ন কিছু বেশি। এখন এখানে স্বাভাবিক একটা প্রশ্ন আসে যে হঠাৎ করে এই ছন্দপতনের কারণটা আসলে কি? হ্যাঁ, যেমনটা ভাবছেন ঠিক তেমনই। এটা হচ্ছে 2019-20-এর কোভিড প্যান্ডেমিক, যার ফলে দেশের 1000-এরও বেশি আরএমজি সেক্টরে ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যায়। এ সময় দেশের শিল্প কারখানাগুলোর আয় অনেক কমে গেলেও ভিয়েতনামের পোশাক শিল্পের কিন্তু খুব একটা ব্যাঘাত ঘটেনি। পোশাক শিল্পে এই পিছিয়ে পড়া নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই বলে অভিমত প্রকাশ করেন শিল্প বিশেষজ্ঞরা। তৎকালীন বিজিএমইএ এর প্রেসিডেন্ট ফারুক হাসান বাংলাদেশের পিছিয়ে পড়ার 3টি কারণ উল্লেখ করেন। এর মধ্যে প্রথম যে কারণটা হলো, মহামারীর ধাক্কার কারণে ভিয়েতনামের উৎপাদন এবং রপ্তানি খুব একটা বাধাগ্রস্ত হয়নি, এবং দ্বিতীয়ত নন কটন বা ম্যানমেড ফাইবার আইটেমগুলো তৈরির দিক থেকে তাদের অবস্থান আগে থেকে অনেক বেশি শক্ত ছিল। এবং শেষ যে কারণটা হলো সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রের সাথে তাদের ঐতিহাসিক সম্পর্ক থাকার কারণে ওই বাজারে তারা সবসময় অগ্রাধিকার পেয়েছে। শিল্প বিশেষজ্ঞদের অভিমত কিন্তু ঠিকই ছিল, কেননা এই দুশ্চিন্তার অবসান ঘটে ঠিক তার পরের বছরই। 2021 সালের পর বাংলাদেশ বরাবরের মতো তার আগের অবস্থানে ফিরে আসে। কিন্তু কি কারণে ভিয়েতনাম বাংলাদেশের জন্য একটা বড় হুমকি? কথায় আছে, স্বাধীনতা অর্জনের থেকে রক্ষা করাটা আরও অনেক বেশি কঠিন, ঠিক একইভাবে অবস্থান ধরে রাখাটাও। যেমন দেখুন, একটু অক্ষমতার কারণে 2020 সালে বাংলাদেশকে কিন্তু ভিয়েতনাম পিছিয়ে ফেলেছিল। অপরদিকে সবথেকে বড় বোকামো হলো শত্রুকে ছোট ভাবা। পোশাক রপ্তানিতে ভিয়েতনাম যে বাংলাদেশের থেকে অনেক পিছিয়ে এমনটা কিন্তু মোটেও না। তাদের এই প্রতিযোগিতা চলছে কিন্তু খুবই মার্জিনাল লেভেলে। যদিও বা বাংলাদেশ বরাবরই দ্বিতীয় অবস্থান ধরে রেখেছে, কিন্তু বিশেষজ্ঞদের মতে এই অবস্থান ধরে রাখাটা দিন দিন অনেক বেশি কঠিন হয়ে পড়ছে। 2027 সাল নাগাদ বাংলাদেশ আরও কঠিন প্রতিযোগিতার সম্মুখীন হবে, যেহেতু এলডিসির ব্র্যাকেট থেকে ততদিনে বেরিয়ে আসবে। বাংলাদেশের পোশাক রপ্তানির 60%-এরও বেশি করা হয় ইউরোপিয়ান ইউনিয়ন এবং ইউনাইটেড কিংডমে। এক্সপোর্টের 16%-এর কাছাকাছি শেয়ার নিয়ে বাংলাদেশের পোশাক শিল্পের দ্বিতীয় বৃহত্তম মার্কেট হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এলডিসি চুক্তিতে থাকার কারণে যুক্তরাষ্ট্র বাদে অন্য যে কোনো দেশে পোশাক রপ্তানিতে বাংলাদেশকে কোনো ট্যাক্স বা ট্যারিফ গুনতে হয় না। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে 2027 এলডিসি গ্র্যাজুয়েশনের পর ইউরোপিয়ান ইউনিয়ন সহ অন্যান্য পশ্চিমা দেশগুলোতে পোশাক রপ্তানিতে বাংলাদেশকে গড়ে 12-16% পর্যন্ত ট্যাক্স গুনতে হবে। বিজিএমইএ এর সাবেক সভাপতি রুবানা হকের মতে বর্তমানে ভিয়েতনামের সাথে বাংলাদেশের যে গ্যাপ রয়েছে তা মূলত এখনই হুমকির মুখে। চলুন আমরা একটু তুলনামূলক পর্যালোচনা করে আসি। 2021 সালে করা একটা রিসার্চ অনুযায়ী বাংলাদেশে গার্মেন্টস ইন্ডাস্ট্রির সংখ্যা প্রায় 4500-টির মতো, যেখানে ভিয়েতনামের গার্মেন্টস ইন্ডাস্ট্রি কিন্তু প্রায় 6000-এর মতো। তবে এই সংখ্যাটা কিন্তু এখন আরও অনেক বেড়েছে। একই সাথে বাংলাদেশের যে লেবার কস্ট নিয়ে আমরা মাঝে মধ্যে আন্দোলন দেখতে পাই, ভিয়েতনামে কিন্তু লেবার কস্ট অলরেডি বাংলাদেশের থেকে দ্বিগুণ। কিন্তু বাংলাদেশ তৃতীয় ক্যাটাগরিতে ভিয়েতনামের থেকে অনেকখানি এগিয়ে আছে, সেটা হচ্ছে শ্রমিকের সংখ্যা। বাংলাদেশে প্রায় 40 লাখের মতো গার্মেন্টস শ্রমিক রয়েছে, যেখানে ভিয়েতনামে রয়েছে মাত্র 20 লাখ।
অর্ধেক জনবল নিয়েও ভিয়েতনাম কিন্তু বাংলাদেশকে খুব ভালোভাবে টেক্কা দিচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই কিন্তু আমাদের সামনে প্রথম হুমকিটা চলে আসে, সেটা হচ্ছে দক্ষতার অভাব। ভিয়েতনামের এই 20 লাখ শ্রমিক কিন্তু যথেষ্ট পরিমাণ দক্ষ, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশের শ্রমিকের অবস্থা কিন্তু তেমন না। ইফিসিয়েন্সি ইউটিলাইজেশনের কথা যদি আমি চিন্তা করি, তাহলে ভিয়েতনামের ক্ষেত্রে এটা কিন্তু প্রায় 65% এবং বাংলাদেশের জন্য এটা মাত্র 40%-এর কাছাকাছি। ঠিক এই কারণেই দ্বিগুণ জনবল নিয়েও বাংলাদেশ কিন্তু মার্কেটে খুব বড় গ্যাপ ক্রিয়েট করতে পারে নাই। এবং প্যান্ডেমিকের সময়ও ভিয়েতনামের ভালো করার একটা মেইন রিজন ছিল তাদের গুড ম্যানেজমেন্ট। এবার আসা যাক একটু মার্কেট ডিমান্ডের দিকে। প্রোডাক্ট এবং মার্কেট ডাইভার্সিফিকেশনের দিক থেকে বাংলাদেশ কিন্তু ভিয়েতনামের থেকে অনেক বেশি পিছিয়ে। যেখানে আমাদের মন দেওয়ার কথা ছিল মার্কেট ডিমান্ডের দিকে অথবা নতুন পণ্য বাজারে নিয়ে আসার দিকে, সেখানে আমরা গুটি কয়েক প্রোডাক্টে ফোকাস করার মাধ্যমে আমরা কিন্তু নিজেরাই আমাদের পোশাক শিল্পকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছি। হঠাৎ ইউএসএতে আপনার ব্যবসা যদি বন্ধ হয়ে যায়, তাহলে আপনি কি করবেন? অবশ্যই আপনার একটা ব্যাকআপ প্ল্যান থাকতে হবে, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু এরকম কোনো ব্যাকআপ প্ল্যান নেই। এছাড়াও পণ্যের ভ্যারিয়েশন একটা অনেক গুরুত্বপূর্ণ ফ্যাক্টর কোনো ব্যবসার উন্নতির জন্য, যেদিক থেকে ভিয়েতনাম কিন্তু বাংলাদেশের থেকে অনেক এগিয়ে। একটা শিল্পের সবথেকে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে কাঁচামাল বা র ম্যাটেরিয়াল। এই র ম্যাটেরিয়াল সোর্সিং এবং এর সাপ্লাই চেইন মেনটেন করাও কিন্তু অনেক বড় একটা ব্যাপার। সেদিক থেকেও কিন্তু অনেক বড় পরিসরে ভিয়েতনাম বাংলাদেশ থেকে এগিয়ে। 2030 অর্থ বছরে বাংলাদেশ প্রায় $17.41 বিলিয়ন কাঁচামাল আমদানি করে থাকে। সে তুলনায় ভিয়েতনাম খুবই সামান্য পরিমাণ কাঁচামাল আমদানি করে। এবং ভিয়েতনামের আরেকটা বড় সুবিধা হচ্ছে তাদের গার্মেন্টসের কাঁচামাল আমদানির ক্ষেত্রে ইজি অ্যাক্সেস থাকার কারণে তারা টপ কোয়ালিটি এবং হাই গ্রেড কাঁচামাল আমদানি করতে পারে। বিজিএমই এর একটা তথ্য অনুযায়ী বাংলাদেশ যে পরিমাণ পোশাক রপ্তানি করে থাকে, তার মধ্যে 71% কিন্তু হচ্ছে কটন বেসড প্রোডাক্ট বা সুতি জাতীয় পোশাক, এবং এই কটনের প্রায় 99%ই কিন্তু আমাদের আমদানি করতে হয়। তাহলে আপনি বুঝতে পারতেছেন এই পোশাক শিল্পেও আমরা আমদানির উপরে কত বেশি নির্ভরশীল। এখন পর্যন্ত বিশ্ববাজারে বাংলাদেশের মার্কেট শেয়ার ধরে রাখার পিছনে একটাই কথা, লো লেবার কস্ট, যার কারণে বাইরের ইনভেস্টররা আমাদের এখানে বিনিয়োগ করেন এবং ইন্ডাস্ট্রি খোলান। কিন্তু সমস্যাটা কি জানেন? এই ফ্যাক্টরের পাশাপাশি আরও একটা ফ্যাক্টর আছে যেটা বাংলাদেশ এবং ভিয়েতনামের অর্থনীতির জন্য একটা বড় ভূমিকা রাখবে। সেটা হচ্ছে চায়নার +1 স্ট্র্যাটেজি। চায়নার এখন যে লেবার কস্ট সেটা কিন্তু পূর্বের তুলনায় প্রায় 3 গুণ, এবং ইনভেস্টররা কিন্তু এতে মোটেও খুশি না। কারণ ক্যাপিটালিজমের এই দুনিয়ায় সবাই চায় কম ইনভেস্টমেন্টে বড় একটা প্রফিট করতে, এবং তারা সেটা যেখানে পাবে সেখানেই যাবে। এবং চীনের আশঙ্কা বা ভয়, আমি যেটাই বলি না কেন, সেটা কিন্তু ঠিক এইটাই। কিন্তু এত সহজে নিজেদের সাজানো গুছানো $1 বিলিয়ন ব্যবসা কি কেউ হাতছাড়া করতে চায়? মোটেও না। এই যে আমরা 6%, 8% মার্কেট শেয়ারের কথা বলছি, আপনি কি জানেন যে চায়নার মার্কেট শেয়ার আসলে কত পার্সেন্ট? 2020 সালের প্রথম আলোর একটা ছোট প্রতিবেদন অনুযায়ী চায়নার ওভেন গার্মেন্টসের মার্কেট শেয়ার প্রায় 45%-এর কাছাকাছি, যেটা গত বছরের তুলনাও ছিল 6%-এর বেশি। আবার 2022 সালে বিশ্ব বাণিজ্য সংস্থার তথ্য অনুসারে তাদের রপ্তানি আয় ছিল প্রায় $147 বিলিয়ন। আর তাই চায়না এখন +1 স্ট্র্যাটেজি প্রণয়ন করছে, অর্থাৎ ম্যানুফ্যাকচারিং রিস্ক কমানোর জন্য এবং সাপ্লাই চেইন ডাইভার্সিফাই করার জন্য চায়না এখন অন্যান্য দেশেও ইনভেস্ট করবে। এবং সেক্ষেত্রে তারা অবশ্যই খেয়াল রাখবে পুঁজিবাদী মূলনীতির নিয়ম, যেখানে লেবার কস্ট হবে কম এবং দক্ষতা থাকবে অনেক বেশি। ঠিক যেমন বাংলাদেশ কিংবা ভিয়েতনাম। চায়নার এই পরোক্ষ হস্তক্ষেপই কিন্তু কোনো একটা দেশকে অনেক বেশি এগিয়ে নিয়ে যাবে এবং অপর দেশকে নিয়ে যাবে অনেক বেশি পিছিয়ে। এবং যে কারণে এই এক্সটার্নাল ফ্যাক্টর হিসেবে আজকে আমরা চায়নার কথাটা আলোচনা করলাম। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে কে পাবে এই সুযোগ, বাংলাদেশ নাকি ভিয়েতনাম? উত্তরটা দেওয়া কিন্তু বেশ কঠিন, যদিও আপনি ভাবছেন ভিয়েতনামের কথা। কিন্তু ভিয়েতনামের কিছু স্ট্রং পয়েন্টের বিপরীতে বাংলাদেশেরও কিন্তু কিছু স্ট্রং দিক আছে, যার মধ্যে শুরুতেই কিন্তু চলে আসে জিওগ্রাফিক্যাল অ্যাডভান্টেজ। কেননা বাংলাদেশ থেকে খুব সহজে ইউরোপিয়ান বা উত্তর আমেরিকা ও এশিয়ার মার্কেটগুলোতে পণ্য সাপ্লাই দেওয়া যায়। আর দ্বিতীয় অ্যাডভান্টেজ হচ্ছে সাস্টেনেবিলিটি, আর এক্ষেত্রেও কিন্তু বাংলাদেশ বরাবরই ভিয়েতনামের উপরে। সেই সাথে পুরো বিশ্ব যখন সবুজায়নের দিকে ফোকাস করে, বাংলাদেশ সেই মুহূর্তে গ্রিন ইন্ডাস্ট্রির মানদণ্ডেও ভিয়েতনামের থেকে অনেক এগিয়ে। বাংলাদেশে এখন পর্যন্ত 204টা গার্মেন্টস ফ্যাক্টরি এই গ্রিন সাস্টেনেবিলিটি সার্টিফিকেট অর্জন করে, যা বিশ্বের অন্য যে কোনো দেশের তুলনায় অনেক অনেক বেশি। যা শুধু চীনকে না, বিশ্বের অনেক জায়ান্ট ইনভেস্টরদেরও বাংলাদেশকে নিয়ে ভাবতে বাধ্য করে। তবে ভিয়েতনামকে পিছনে রেখে বাংলাদেশকে যদি বিশ্ব দরবারে সেকেন্ড মার্কেট লিডারের পজিশনটা ধরে রাখতে হয়, তাহলে কিন্তু বাংলাদেশকে 2টা চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে। প্রথমটা হচ্ছে দক্ষ জনবল তৈরি করা। যেমন এই পোশাক শিল্পে বাংলাদেশের জনবল কিন্তু ভিয়েতনামের থেকে প্রায় দ্বিগুণ। এই দ্বিগুণ জনগোষ্ঠীকে যদি আমরা কর্মঠ এবং দক্ষ করে তুলতে পারি, তাহলেই কিন্তু এই পোশাক শিল্পে আমাদের আয় বৃদ্ধি পাবে খুবই সহজে। এবং দ্বিতীয় চ্যালেঞ্জটা হচ্ছে প্রোডাক্ট ডাইভার্সিফাই করা। এই প্রোডাক্ট ডাইভার্সিফাই না করার কারণে আমরা কিন্তু নতুন কনজিউমারের কাছে পৌঁছাতে পারতেছি না।
এবং আমরা নতুন মার্কেটগুলোতে যদি এই ডাইভার্সিফাই প্রোডাক্ট নিয়ে এন্টার করি তাহলে কিন্তু আমাদের রেভিনিউ অটোমেটিকলি বেড়ে যাবে। মোটা দাগে এই দুটা ক্ষেত্রকে ফোকাস করলে আমাদের কিন্তু সামনে এগিয়ে যাওয়াটা অনেক বেশি সহজ হবে, কেননা তখন আমরা কিন্তু আমাদের উইক পয়েন্টগুলোকে স্ট্রং পয়েন্টে কনভার্ট করে ফেলবো এবং এর পাশাপাশি চায়নার হস্তক্ষেপ হতে পারে আমাদের সাফল্যের একটা নতুন দ্বার। এখন আপনার কাছে আমার প্রশ্ন, এই রপ্তানি পোশাক শিল্পে ভবিষ্যতে বাংলাদেশ ও ভিয়েতনামের অবস্থান আসলে কী হতে পারে? অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। দিস ইজ সামিলা সাদাত ফ্রম ফিনটেক।